ওই যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা যখন আমরা করি, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা করা হয়েছিল, আমাদের বিস্তর আলোচনা হয়েছিল ইয়াতে, আমাদের ক্যাবিনেট মিটিং অন্তর্বর্তীকালীন সরকারের। তখন আলাপটা হয় যে এই যে ব্যাংকগুলা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, যে প্রায় 10টার মতো ব্যাংক ছিল তখন, তো 5টা ব্যাংক খুবই বাজে পরিস্থিতি ছিল, যেগুলো উদ্ধার করা সম্ভব সরকার থেকে একটা সহযোগিতা এবং এটার ম্যানেজমেন্টটা ঠিক করার মাধ্যমে। তো ওই জায়গা থেকে এই অধ্যাদেশটা করা হয় এবং এই ব্যাংকগুলোকে নিয়ে সম্মিলিত একটা ব্যাংক, রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংক করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং তখন প্রায় 35,000 কোটি টাকা এই ব্যাংকগুলোকে মূলধন দেওয়া হয়, যাতে এই ব্যাংকগুলো আবার যে রিভাইভ করা যায়, আবার রিক্লেম করা যায় সেই জায়গা থেকে। ব্যাংকগুলো মূলত এই যে অ্যাসালম সহ যাদের নাম আমরা শুনি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে লোন দেওয়ার মাধ্যমে, নিজেদের লোন নেওয়ার মাধ্যমে এই ব্যাংকগুলোকে ধ্বংস করছিল, ওই ব্যাংকগুলার একটা অংশ, যার 4টা ব্যাংকের মালিক সরাসরি অ্যাসালম নিজে, আরেকটা ব্যাংকেও তার সংশ্লিষ্ট লোকজন। তো আমরা তো শুনতাম যে আওয়ামী লীগের আমলে 4জন ব্যক্তি ঠিক করতেন যে কে লোন পাবে কে লোন পাবে না। অ্যাসালম, তারপর হচ্ছে এখানে আরেকজন আছে হচ্ছে এই যে শেখ রেহানা ছিলেন, আরেকজন ছিলেন হচ্ছে এই যে দরবেশ বাবা যাকে বলা হয়, বেক্সিমকো। তারা আসলে মূলত ঠিক করতেন। আরেকজন ছিলেন নাসা গ্রুপের, তারা ঠিক করতেন কারা লোন পাবে পাবে না, এবং তারা নিজেরাই বেশি লোনটা নিতেন। তো ওই জায়গা থেকে ওইটা ঋণ খেলাপি হতো এবং আমাদের 5 লক্ষ কোটি টাকার উপরে আমাদের ঋণ খেলাপি, এবং ব্যাংক খাতের যে ভয়ানক অবস্থার মধ্যে থেকে অন্তর্বর্তীকালীন সরকার সময় এটাকে রিভাইভ করা হয় আস্তে আস্তে। একটা ব্যাংকও কিন্তু বন্ধ হয়নি, যেখানে কথা ছিল প্রায় 10টা ব্যাংকের মতো বন্ধ হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মন্ত্রীরাও বলতো যে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে আছে। তো ওইটার একটা বড় কারণ হচ্ছে এই যে সংস্কারটা করা, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা করা, যেটা আদতে আমরা শুনলাম যে এটা বাতিল করা হবে, কিন্তু এটা এক ধরনের সংশোধনে আনা হলো। তো এখন এটা অনেকের কাছে অপরিষ্কার যে আসলে সংশোধনীটা আনার মাধ্যমে আসলে কি করা হলো। মূলত আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এর আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আপনারা যেটা সবাই মিলে বসে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে এই ব্যাংকিং খাতের লুটপাট এবং অর্থ পাচার, এই সবগুলোকে একটা রেগুলেশনের মধ্যে আনা। এবং বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেক ক্ষমতা দিচ্ছেন আপনারা, যে বাংলাদেশ ব্যাংকে এতই আপনারা ক্ষমতা দিচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক চাইলে যে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে পারে, তার মানে ডিরেক্টরি বোর্ড ভেঙে দিতে পারে। প্রকৃত স্বায়ত্তশাসনটা দেয়, একেবারেই স্বায়ত্তশাসন। কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু আমরা জানি, বাংলাদেশ মানে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু চলে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 1972-এর মাধ্যমে। সুতরাং এটি কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কথা, কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে এটা পুরোপুরি আমাদের সরকারের আওতাধীন হয়ে যায়, এবং এরকম সরকার আসলে এই ইজারাটা, এই ব্যাংকগুলোর ইজারা দেয় আমাদের বড় বড় দরবেশদের। কিন্তু এইবার আপনারা যেই কাজটি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে থেকে, সেটা হচ্ছে যে এই দরবেশদের আসলে ধরার একটা জায়গা তৈরি করেছিলেন, যেটা কিন্তু আবার এই নতুন সরকার এসে বন্ধ করে দিল। তারা একরকম, আমি যদি বলি যে এই যে পুরো ব্যাংকের যে একটা ভগ্ন অবস্থা, এই অবস্থায় কিন্তু আবার আমাদের ব্যাংকগুলো ফেরত যাবে। কিভাবে? তারা একটা ধারা সংযুক্ত করেছে, সেটা হচ্ছে 18 ক, যেখানে এই পুরনো মালিকদের কাছে আবার কিন্তু ব্যাংক ফেরত যাবে। ধরেন এই যে এস আলমের কথা আমরা বলছি, নাসা গ্রুপের কথা আমরা বলছি, সালমান এফ রহমানের কথা আমরা বলছি, তারা কিন্তু এখন এই যারা আসলে পলাতক, এবং তারা যদি এখন এসে সেই বাংলাদেশ ব্যাংক বা মালিক যে মূল মালিকানার সেটার যদি 7.5% পরিশোধ করে, তারা কিন্তু আবার তাদের মালিকানা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে তারা যদি এই 10% সরল সুদে এই বাকি 92.5% তারা যদি মোটামুটি 2 বছরের মধ্যে পরিশোধ করে, তারা কিন্তু পূর্ণভাবে সেই মালিকানাটা ফেরত পাবে। যেটা কিন্তু তার মানে বাংলাদেশে যেই অর্থ লোপাটকারীদের, তাদের যেভাবে করে আপনারা বললেন যে আপনারা ধরবেন, রেগুলেশনের মধ্যে আনবেন, তাদের একটা শাস্তির মধ্যে আনবেন, তারা কখনোই যাতে আর এই ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসতে না পারে, এইটার একটা বন্দোবস্ত করলেন। সেই সংস্কারটা আমরা দেখতে পেলাম, কিন্তু সেটি কিন্তু পথরুদ্ধ হয়ে যাচ্ছে এই 18 ক এই আইনের এই অধ্যাদেশের। যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে আরেকটা বিষয় ছিল, সেখানে বলা হয়েছিল যে এই যে যারা ব্যাংকগুলো লুটপাট করলো এবং ঋণ খেলাপি করে দেশের আর্থিক খাতের এই পরিস্থিতি করলো, তাদেরকে এক ধরনের শাস্তির আওতায় আনা হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এবং তাদেরকে এই শাস্তির আওতায় নিয়ে এসে একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে, যাতে কেউ বাংলাদেশে আবার ব্যাংক খাতে এই লুটপাটটা বা ঋণ খেলাপি করার সুযোগটা না পায়। কিন্তু এখন আবার তাদেরকেই আবার ওই মালিকানা ফেরত দেওয়ার মাধ্যমে এটা তাদেরকে আবার পুরস্কৃত করার মতো একটা জায়গায় মানে আমরা যাচ্ছি। আমরা তো এই সংসদে মাননীয় এমপি হাসনাত আব্দুল্লাহর একটা প্রশ্নের জবাবে আমরা দেখলাম যে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু সাহেব তিনি তালিকা দিলেন যে 20টা প্রতিষ্ঠান যারা সর্বোচ্চ ঋণ খেলাপি, আমাদের প্রায় 5.5 লক্ষ কোটি টাকার যে ঋণ খেলাপি, এর মধ্যে 20টা প্রতিষ্ঠান
হচ্ছে তালিকাটা তিনি দিলেন যে প্রথম 20টা প্রতিষ্ঠান, সেখানে 11টা প্রতিষ্ঠানই সরাসরি এসালমের। আবার যে 5টা ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, আবার ওই সংস্কারটাকে বাতিল করে দিয়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে সংশোধন করে বিল পাশ করার মধ্য দিয়ে সেখানে আবার 4টা ব্যাংকের সরাসরি মালিক হচ্ছে এসালম। তাহলে বাংলাদেশের এই যে ব্যাংক খাত, আপনি তো ব্যাংকে কাজ করছেন, ব্যাংক খাত আবার কোন দিকে যাচ্ছে? মানে এখন যদি আমরা ধরি যে 18 ক যে আইনটা সংশোধিত আইন হিসেবে আসলে এই নতুন সরকার যেটি পাশ করলো সংসদে, এটির মাধ্যমে একেবারেই আপনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন যে এই যে দরবেশ যারা ছিল, এসালম বলেন, নাসার গ্রুপ বলেন, তারপরে সালমান এফ রহমান বলেন, এদের আবার পুনর্বাসিত করবার একটা বড়, এবং আমি আরো গুরুত্বপূর্ণভাবে বলতে চাই শুধুমাত্র তারাই না, তো আমাদের এই সংসদেও আছে আব্দুল্লাহ আল মিন্টুর মতো বড় বড় দরবেশ আবার তৈরি হওয়ার, সংসদে আছে এক্স্যাক্টলি 12,000 কোটি টাকার ঋণখেলাপি সংসদে আছে। এবং এদের আবার পুনর্বাসিত করার, দেখেন আমরা কিন্তু এই আশঙ্কাটা করেছিলাম যখন গভর্নরকে আসলে একটা মব সৃষ্টির মাধ্যমে যখন বিতাড়িত করা হলো, তখন কিন্তু আমরা এই আশঙ্কা করেছিলাম যে যেই নতুন গভর্নর বসানো হলো তিনি নিজেই একজন ঋণখেলাপি। সুতরাং ঋণখেলাপি যদি হয়, সেই ঋণখেলাপি এবং সংসদেও যখন এত 12,000 কোটি টাকার ঋণখেলাপি বসে আছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ঋণখেলাপি, তখন কি আসলে আমরা এই নতুন বাংলাদেশে কি আমরা এটা এক্সপেক্ট করতে পারবো যে ঋণখেলাপির বিরুদ্ধে আসলে আমাদের কোনো আইন প্রণয়ন হবে? আসলে যেটা আমরা শঙ্কা করেছিলাম যে না এরকম হবে না, দেখা যাবে ঋণখেলাপিদেরই পুনর্বাসিত করা হচ্ছে এবং তারা কতভাবে পালিয়ে কোনো শাস্তির আওতায় না এসে বাঁচতে পারে সেই বন্দোবস্তটাই আসলে এই নতুন অধ্যাদেশের মাধ্যমে করা। আমরা মূলত বাংলাদেশকে আবার আর্থিক খাতের লুটপাটের মধ্য দিয়ে আমরা যেটা দেখেছি, শেখ হাসিনার শেষের দিকে IMF এর কাছে হাত পাতা, এর কাছে ঋণ চাওয়া, ওর কাছে ঋণ চাওয়া, যে আর্থিক খাতের ভয়ানক অবস্থা, এবং আমাদের ব্যাংক রিজার্ভ এখন যা আছে তার অর্ধেক ছিল, এবং সরকার দেশের বাইরে থেকে বিভিন্ন কিছু আমদানি করার অনুমতি দিতে পারতেছিল না, কারণ রিজার্ভ খালি হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম। আমরা মূলত আবারও ওই দিকেই যাওয়ার পর্যায়ে আছি। আবারও যখন আমরা দেখি যে এই যে ঋণ খেলাপিদেরকে এম্পাওয়ার করা হচ্ছে, আমরা বিভিন্ন কানাঘুষা শুনি যে আমাদের কোনো মন্ত্রীর ছেলেরা এসালমের অফিসে বসে, বা কোনো মন্ত্রী এসালমের গাড়িতে চড়ে বিএনপি থেকেও শোকজ খেয়েছিলেন। আবার আমরা যখন দেখি যে তাদেরকেই আবার পুনর্বাসন, এসালমকে আবার পুনর্বাসন করা হয়, তার মানে নিশ্চয়ই একটা যোগসাজশের মধ্য দিয়ে সেটা হচ্ছে। আবার এক ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি আচরণ আছে, যখন অর্থমন্ত্রী সরাসরি বলছেন যে এসালমের 11টা প্রতিষ্ঠান শীর্ষ ঋণ খেলাপিদের মধ্যে, আবার এসালমকে আবার তার ব্যাংক ফেরত দেওয়ার মাধ্যমে আবার এই যে ইনস্টিটিউশনালাইজ করা হচ্ছে ঋণ খেলাপিদেরকে, এটার মধ্যে দিয়ে বাংলাদেশের আর্থিক খাত আবারও একটা গভীর অন্ধকারের দিকে যাচ্ছে, যেটা আওয়ামী লীগের আমরা দেখেছিলাম। এবং বাংলাদেশ আবারও অর্থনৈতিক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। আমরা দেখছি যে বাংলাদেশে মনে হয় প্রথমবারের মতো ডলারের দাম কমলো বিগত প্রায় 1.5-2 বছরে। ডলারের দাম মনে হয় 122-23 টাকা আছে, যেটা 127-28-29 টাকা পর্যন্ত উঠে গেছিল। বাংলাদেশে রিজার্ভ প্রায় দ্বিগুণ হলো মাত্র 1.5 বছরে। বাংলাদেশে এই যে ব্যাংকগুলো রিভাইভ হওয়ার একটা পর্যায়ে আসলো, এবং ব্যাংকগুলো যেখানে টাকা দিতে পারছিল না সেখানে ব্যাংকগুলো মোটামুটি এখন আবার সচল হওয়ার মতো একটা জায়গায় আসলো। এটা আবার ডিক্লাইনিং দিকে যাচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা আবার আগের পরিস্থিতিতে, 24-এর আগের যে পরিস্থিতি, সেদিকেই আমরা অন্ধকারের দিকে যাচ্ছি, যেটা আলটিমেটলি প্রত্যেকটা নাগরিকের জীবনকে প্রভাবিত করে। অর্থনীতি, রাজনীতি সবাইকে প্রভাবিত করে, ঠিক আছে, কিন্তু অর্থনীতি সবার আসলে একেবারে ঘরের ভিতরে প্রভাব বিস্তার করে, একেবারে খাওয়া দাওয়া থেকে দৈনন্দিন প্রত্যেকটা বিষয়ের উপর প্রভাব বিস্তার করে। তো সেদিকেই আমরা আবার আনফরচুনেটলি আমাদেরকে যেতে হচ্ছে একদম। আর এই সরকার আসলে এই অধ্যাদেশটি মানে সংসদে পাশ করার মাধ্যমে যেটা করলো, এক কথায় যে ব্যাংক খাতে লুটপাটকারীদের তাদের কিস্তিতে মালিকানা কেনার একটা সুযোগ করে দিল। একদম। তো এটা আনফরচুনেট আর কি আমাদের জন্য।